বিয়ের উৎসবের আমেজ ফিকে হয়ে এলেও জাওয়াদ আর রূপকথার ব্যক্তিগত জীবনের পারদ এখন তুঙ্গে। বাড়ির সবাই এখন ঘুমে কাঁদা। তখন তাদের রুমের ভেতরে এক অন্য জগতের শাসন চলে। উৎস এখন রূপকথার ওপর এমন এক মায়াজাল বিছিয়েছে যেখান থেকে মুক্তি পাওয়ার কোনো ইচ্ছাই রূপকথার নেই। একদিন গভীর রাতে যখন চারপাশ নিঝুম, উৎস রূপকথাকে চুপি চুপি ঘুম থেকে জাগালো। রূপকথা আদো ঘুমে চোখ কচলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এত রাতে ডাকছেন কেন? উৎস কোনো উত্তর না দিয়ে রূপকথার হাতে একটা ছোট্ট চিরকুট ধরিয়ে দিল। তাতে লেখা, ছাদে আসো বেবি গার্ল, তোমার জন্য আকাশটা নামিয়ে এনেছি। রূপকথা গায়ে একটা পাতলা শাল জড়িয়ে ছাদে গিয়ে থমকে দাঁড়ালো। পুরো ছাদ জুড়ে শত শত মোমবাতি জ্বলছে, হালকা বাতাসে আগুনের শিখাগুলো দুলছে, যেন কোনো এক নিষিদ্ধ উপত্যকায় সে পা রেখেছে। উৎস ছাদের কোণে দাঁড়িয়ে একটা ছোট্ট মিউজিক প্লেয়ারে খুব ধীর লয়ে একটা পুরনো রোমান্টিক সুর বাজিয়ে দিল। রূপকথার কাছে যেতেই উৎস ওর হাত ধরে নিজের কাছে টেনে নিল। রূপকথার পিঠ যখন উৎসর বুকের শক্ত পেশিতে ঠেকল, তখন সে অনুভব করল উৎসর শরীরের উত্তাপ। উৎস রূপকথার কানের নিচে থুতনি ঘষতে ঘষতে বলল, আজ আমাদের বিয়ের পূর্ণ 1 মাস হলো। এই 1 মাস আমি তোমার শরীরের ঘ্রাণে বেঁচে আছি রূপকথা। আজ আমি কোনো শাসন মানব না। উৎস রূপকথাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর চোখের ওপর চোখ রাখল। রূপকথার চোখের পাতা কাঁপছিল। উৎস অবনত হয়ে রূপকথার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর ধীরে ধীরে ওর চোখের পাতায়, নাকের ডগায়। রূপকথা 2 হাত দিয়ে উৎসর শার্ট খামচে ধরল। উৎস যখন ওর অধরের কাছে পৌঁছালো, রূপকথা অস্ফুট স্বরে বলল, উৎস সাহেব, কেউ চলে আসবে না তো? উৎস বাঁকা হেসে বলল, আজ চাঁদ ছাড়া আমাদের দেখার কেউ নেই। সে রূপকথার ঠোঁটের দখল নিল এক চরম তৃষ্ণায়। সেই চুম্বনে কোনো মেকি লজ্জা ছিল না, ছিল কেবল দুজনের শরীরের আদিম টান। রূপকথা অনুভব করল সে যেন শূন্যে ভাসছে। উৎসর এক হাত রূপকথার চুলের আরণ্যে পথ খুঁজছে, আর অন্য হাত ওর পিঠের বাঁক বেয়ে নিচে নেমে আসছে। উৎস হঠাৎ রূপকথাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে ছাদের এক কোণে বিছিয়ে রাখা চাদরের উপর শুইয়ে দিল। ওপরের খোলা আকাশ আর নিচে তারা দুজন। উৎস রূপকথার শাড়ির বাঁধন আলগা করতে করতে বলল, আজ এই জ্যোৎস্না তোমার অঙ্গে মেখে দেব। রূপকথা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল, কিন্তু উৎসর অবাধ্য আঙুলগুলো যখন ওর নাভির চারপাশে বৃত্ত আঁকতে শুরু করলো, রূপকথা ধনুকের মতো বেঁকে উঠল। উৎসর প্রতিটি ছোঁয়া ছিল বিদ্যুতের মতো তীব্র। সে রূপকথার গলার হাড়ের উপর দাঁত বসালো, যেন নিজের অধিকারের চিহ্ন এঁকে দিচ্ছে। রূপকথা ব্যথায় আর সুখে এক অদ্ভুত আওয়াজ করল, যা রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। সারা রাত চলল তাদের সেই শরীরের উৎসব। উৎস রূপকথাকে একবারও মুক্তি দিল না। সে যেন আজ তাকে নিঃশেষ করে দিতে চায়। রূপকথা অনুভব করল জাওয়াদ সাহেবের এই কাঠিন্যের আড়ালে যে সমুদ্র আছে, তাতে ডুবে যাওয়াই সার্থকতা। ভোরের দিকে কখন কুয়াশা নামতে শুরু করেছে, উৎস রূপকথা নিজেকে গায়ের চাদরে জড়িয়ে নিয়ে বসে রইল। রূপকথা উৎসর বুকে কান পেতে শুনছিল ওর হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। সে ফিসফিস করে বলল, আপনি বড্ড দস্যু জাওয়াদ সাহেব, আমার সবটুকু তো কেড়ে নিয়েছেন। উৎস রূপকথার কপালে একটা ঘাম ভেজা চুমু দিয়ে বলল, সবটুকু কই, এখনো তো তোমার মনের গহীনে আমার নাম পুরোপুরি খোদাই করা বাকি। রূপকথা হাসল, এক পরম তৃপ্তির হাসি। সকালে যখন তারা রুমে ফিরল, বাড়ির কেউ টেরও পেল না যে ছাদে এক মহাকাব্য লেখা হয়ে গেছে। রূপকথা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে উৎসর দেওয়া কামড় আর নীলচে দাগগুলো দেখে এক অদ্ভুত শিহরণ অনুভব করল। সে জানল জাওয়াদ সাহেবের এই ভালোবাসা এখন নেশার মতো তার রক্তে মিশে গেছে। পরের দিন বিকেলে বাড়ির সবাই যখন ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে, উৎস রূপকথাকে ইশারায় লাইব্রেরি রুমে ডাকলো। রূপকথা ভয়ে ভয়ে ভেতরে ঢুকতেই উৎস ওকে দেওয়ালের সাথে চেপে ধরল। রূপকথা বলল, উৎস সাহেব, এখন নয়, নানি ডাকছে। উৎস রূপকথার থুতনি ধরে ওর চোখের মণিতে তাকিয়ে বলল, নানি তো ডাকবেই, কিন্তু তোমার এই ঠোঁট দুটো আমাকে আরও জোরে ডাকছে। উৎস কথা না বাড়িয়ে রূপকথার ঠোঁট আবার নিজের করে নিল।
রূপকথা অনুভব করল উৎসর হাত ওর কামিজের নিচ দিয়ে পিঠের দিকে উঠে আসছে। উৎস ফিসফিস করে বলল, রাতে তো কেবল শুরু ছিল, আজ সারা বিকেল আমি তোমাকে আমার লাইব্রেরির প্রতিটা বইয়ের মতো পড়ে পড়ব। রূপকথা লজ্জিত হয়ে উৎসর বুকে মুখ লুকালো। জাওয়াদার রূপকথার এই প্রণয়সুধা এখন আর কেবল বিছানায় সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে বাড়ির প্রতিটি কোণে, প্রতিটি নিঃশ্বাসে। উৎস এখন রূপকথাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সে এখন রূপকথার প্রেমে এক এমন ভিখারি যে প্রতি মুহূর্তে কেবল আরও একটু ভালোবাসা, আরও একটু গভীর স্পর্শ চায়। তাদের এই গভীর রোমান্স দিন দিন আরও তীব্র হচ্ছে। উৎস এখন রূপকথাকে নিয়ে এমন সব ফ্যান্টাসি করে যা আগে রূপকথা কল্পনাও করেনি। কখনো বাথরুমের শাওয়ারের নিচে একসাথে ভেজা, কখনো বা ডাইনিং টেবিলের নিচ দিয়ে পা দিয়ে খুনসুটি করা। সবই তাদের সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। রূপকথা জানে জাওয়াদ সাহেবের এই নিবিড় এবং গভীর ভালোবাসা তাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। সে এখন আর কেবল রূপকথা নয়, সে এখন জাওয়াদ সাহেবের হৃদয়ের ধূপপুকুনি। জাওয়াদ আর রূপকথার এই নিবিড় সম্পর্কের রসায়ন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সময় আর স্থান কোনো বাধা হতে পারে না। লাইব্রেরি রুমের সেই উষ্ণ মুহূর্তে রেশ কাটাতে না কাটাতেই উৎস যেন আরও বেশি বেপরোয়া হয়ে উঠল। সে এখন রূপকথাকে কেবল ভালোবাসতে চায় না, বরং তাকে নিজের সত্তার সাথে মিশিয়ে ফেলতে চায়। একদিন বিকেলে বাড়িতে যখন বড়দের এক ঘরোয়া বৈঠক চলছিল, উৎস রূপকথাকে চুপি চুপি ইশারায় বাথরুমের দিকে যেতে বলল। রূপকথা অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালেও উৎসর চোখের সেই অস্থিরতা উপেক্ষা করতে পারল না। সে পা টিপে টিপে ভেতরে ঢুকতেই উৎস পেছন থেকে দরজাটা লক করে দিল। বাথরুমের আয়নার ওপর তখন বিকেলের মরা রোদে এক মায়াবী আভা তৈরি হয়েছে। উৎস কোনো কথা না বলে রূপকথাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। রূপকথা আঁতকে উঠে বলল, উৎস সাহেব, কি করছেন? জামাকাপড় সব ভিজে যাচ্ছে তো। উৎস শাওয়ারের নবটা ঘুরিয়ে দিল। বরফ শীতল জল যখন তাদের দুজনের তপ্ত শরীরে আছড়ে পড়ল, রূপকথা ঠান্ডায় শিউরে উঠে উৎসকে জাপটে ধরল। উৎস রূপকথার ভেজা চুলে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল, শাড়ির বাঁধন তো অনেক আগেই আলগা করেছ বেবি গার্ল। আজ এই জলের ধারায় আমাদের সব দূরত্ব ধুয়ে যাক। ভিজে একাকার হওয়া রূপকথার পাতলা শাড়িটা তখন তার শরীরের সাথে লেপ্টে আছে, যা তার প্রতিটি ভাঁজকে আরও স্পষ্ট করে তুলছে। উৎসর চোখ তখন ক্ষুধার্ত বাঘের মতো রূপকথার উন্মুক্ত কাঁধ আর ভেজা গ্রীবায় বিচরণ করছে। সে রূপকথাকে শাওয়ারের দেয়ালের সাথে চেপে ধরল। রূপকথা অনুভব করল উৎসর শরীরের প্রতিটা পেশি শক্ত হয়ে আছে। উৎস রূপকথার কানের লতিটা দাঁত দিয়ে আলতো করে চেপে ধরে বলল, তোমার এই ভেজা শরীরের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে রূপকথা। সে রূপকথার সিক্ত অধরে নিজের অধর চেপে ধরল। সেই চুম্বন জলের স্বাদ ছিল, ছিল আদিম এক তৃষ্ণা। রূপকথা নিজের অজান্তেই উৎসর পিঠের ওপর নখ বসিয়ে দিল। শাওয়ারের একটানা শব্দের আড়ালে রূপকথার দীর্ঘশ্বাস আরও গোঙানিগুলো চাপা পড়ে গেল। উৎস রূপকথাকে একবারে ওপরে তুলে ধরেছে, আবার কখনো নিজের বুকের মাঝে পিষে ফেলছে। জলের ধারায় তাদের এই মিলন যেন এক অপার্থিব দৃশ্যের জন্ম দিল। দীর্ঘক্ষণ পর যখন তারা বাথরুম থেকে বেরোলো, রূপকথার গাল দুটো তখন লজ্জায় আরও উত্তেজনায় টকটকে লাল। সে নিজের কামড় খাওয়া ঠোঁটটা আয়নায় দেখে উৎসকে একটা কিল মেরে বলল, আপনি বড্ড দস্যু। এখন আমি বাইরে যাব কি করে? উৎস ড্রেসিং গাউন পরতে পরতে বাঁকা হেসে বলল, বাইরে যাওয়ার দরকার নেই, আজ সারা রাত আমি তোমার এই ভেজা শরীরের উষ্ণতায় নিজেকে সেঁকে নেব। রাত বাড়ার সাথে সাথে উৎসর রোমান্স যেন আরও গভীর হতে শুরু করল। সে বিছানায় বেলি ফুলের বদলে আজ লাল গোলাপের পাপড়ি বিছিয়ে রেখেছিল। রূপকথা চুল শুকাতে শুকাতে যখন জানালার পাশে দাঁড়ালো, উৎস পেছন থেকে এসে ওর কোমরে নিজের শক্ত হাত দুটি জড়িয়ে ধরল। সে রূপকথার পিঠের ওপর নিজের চিবুক রেখে বলল, জানো রূপকথা, আগে আমি অন্ধকারকে ভয় পেতাম, কিন্তু এখন তোমার চুলের অন্ধকারে হারিয়ে যেতে আমার বড্ড ভালো লাগে।
উৎস রূপকথাকে বিছানায় শুইয়ে দিয়ে তার ওপর ঝুঁকে এলো। সে রূপকথার পায়ের আঙুল থেকে শুরু করে কপাল পর্যন্ত প্রতিটা ইঞ্চি যেন তার ঠোঁট দিয়ে পুজো করতে শুরু করলো। রূপকথা অনুভব করলো সে যেন এক আগুনের সমুদ্রে ভাসছে। উৎসর প্রতিটি স্পর্শ ছিল বিদ্যুতের মতো তীব্র। সে রূপকথার নাভির ওপর নিজের নাম লিখে দেওয়ার মতো করে গভীর এক চুম্বন দিল। রূপকথা যন্ত্রণায় আরো সুখে কোকিয়ে ওঠে। উৎসর চুল খামচে ধরল। উৎস ফিসফিস করে বলল, আজ আমাদের এই গোপন অভিসার কোনো উপন্যাস নয়, এ এক জীবন। সেখানে কেবল তুমি আছো আর আমি আছি। সারাটা রাত তারা একে অপরের মাঝে এমনভাবে ডুবে রইল যে সকালের ভোরের পাখিগুলো যখন ডাকতে শুরু করলো তখন তাদের তৃষ্ণা মেটেনি। সকালে ডাইনিং টেবিলে রূপকথা যখন উৎসকে চা দিচ্ছিল তখন উৎস টেবিলের নিচ দিয়ে রূপকথার পায়ের ওপর নিজের পা ঘষতে শুরু করলো। রূপকথা গরম চা প্রায় উৎসর গায়ে ফেলে দিচ্ছিল। নানি পাশ থেকে বলল, কিরে রূপকথা, তোর হাতে এত কাঁপুনি কেন আজ? রূপকথা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল। আর জাওয়াদ সাহেব পরম তৃপ্তিতে চায়ের কাপে চুমুক দিয়ে রূপকথার দিকে তাকিয়ে এক চিলতে দুষ্টু হাসি দিল। রূপকথা মনে মনে ভাবল, এই মানুষটা যে কেবল পাথর হৃদয়ের মালিক ছিল না, বরং সে যে প্রেমের এক অতল সমুদ্র, তা সে প্রতিদিন নতুন করে অনুভব করছে। জাওয়াদ আর রূপকথার এই প্রণয়সুধা এখন আর কোনো সীমানা মানছে না। তাদের এই নিবিড় ভালোবাসা যেন প্রতিটা নিঃশ্বাসে এক নতুন জীবনের গল্প লিখে চলেছে। জাওয়াদ আর রূপকথার এই নিষিদ্ধ প্রেম যেন দিন দিন আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত হয়ে উঠছে। বাথরুমের সেই জলকেলি আর রাতের সেই উন্মাদনায় রেশ কাটতে না কাটতেই উৎসবের বাড়িতে এক নতুন রহস্যের সৃষ্টি হলো। বাড়ির বড়রা যখন নিচে নতুন অতিথিদের আপ্যায়ন ব্যস্ত, জাওয়াদ তখন রূপকথাকে এক নতুন খেলার নেশায় পেয়ে বসলো। সে জানতো বাড়ির পেছনের দিকের পুরনো লাইব্রেরি ঘরটা এই সময়ে একদম নির্জন থাকে। ধুলোমাখা বই আর পুরনো কাঠের গন্ধে ভরা সেই ঘরটা হলো জাওয়াদের আজকের শিকারের ময়দান। রূপকথা যখন রান্নাঘর থেকে শরবতের গ্লাস নিয়ে আসছিল, জাওয়াদ মাঝপথে তার পথ আগলে ধরল। তার চোখে এক আদিম শিকারীর তীক্ষ্ণতা। রূপকথা কিছু বলার আগেই জাওয়াদ ওর মুখ চেপে ধরে হ্যাঁচকা টানে লাইব্রেরি ঘরের ভেতরে নিয়ে গেল। দরজাটা শব্দহীনভাবে বন্ধ করে দিতেই রূপকথা হাঁপাতে হাঁপাতে বলল, উৎস সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? বাইরে সবাই আছে। জাওয়াদ কোনো কথা বলল না। সেই রূপকথাকে দেয়ালের সাথে এমনভাবে চেপে ধরল যে রূপকথার হাতের শরবতের গ্লাসটা থরথর করে কাঁপতে লাগলো। জাওয়াদ রূপকথার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, বাইরে সবাই থাকুক, কিন্তু আমার ভেতরে কেবল তুমি আছো রূপকথা। এই যে তোমার বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে, এটা আমাকে নেশা ধরিয়ে দিচ্ছে। জাওয়াদ রূপকথার হাতের গ্লাসটা সরিয়ে টেবিলের ওপর রাখলো। এরপর সে রূপকথার শাড়ির আঁচলটা সরিয়ে তার গ্রীবায় নিজের ঠোঁট ছোঁয়ালো। রূপকথা শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। জাওয়াদের হাত তখন অবাধ্যের মতো রূপকথার পিঠের খোলা অংশে বিচরণ করছে। সে রূপকথাকে দেয়ালের সাথে আরো পিষে ধরে তার অধরে নিজের অধরের চূড়ান্ত অধিকার দাবি করল। সেই চুম্বনে কোনো স্নিগ্ধতা ছিল না, ছিল কেবল এক অদম্য তৃষ্ণা, যেন এক জনম ধরে সেই তৃষ্ণায় হাহাকার করছিল। রূপকথা অনুভব করল জাওয়াদের শরীরের প্রতিটি পেশি পাথরের মতো শক্ত হয়ে আছে। সে জাওয়াদের শার্টের কলার খামচে ধরে নিজেকে সঁপে দিল। পুরনো লাইব্রেরির সেই আধো অন্ধকারে জাওয়াদ রূপকথাকে একটা বড় টেবিলের ওপর বসিয়ে দিল। তার শাড়ির ভাঁজগুলো তখন এলোমেলো। জাওয়াদ রূপকথার দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে তার উরুর ওপর নিজের হাত রাখল। রূপকথা অস্ফুট স্বরে বলল, উৎস সাহেব, না, কেউ দেখে ফেলবে। জাওয়াদ বাঁকা হেসে রূপকথার কামিজের বোতামগুলো একটা একটা করে খুলতে খুলতে বলল, কেউ দেখবে না বেবি গার্ল, আজ এই পুরনো বইগুলো আমাদের সাক্ষী হবে। সে রূপকথার উন্মুক্ত বক্ষস্থলে নিজের মুখ গুজে দিল। রূপকথা যন্ত্রণায় আর সুখে ধনুকের মতো বেঁকে উঠল। জাওয়াদের প্রতিটি ছোঁয়া ছিল বিদ্যুতের মতো তীব্র। সে রূপকথার প্রতিটি অঙ্গকে এমনভাবে শাসন করছিল যেন সে কোনো যুদ্ধ জয় করতে এসেছে। সারা বিকেল এই নির্জন লাইব্রেরিতে চলল তাদের আদিম এক খেলা। জাওয়াদ রূপকথাকে একবার টেবিলের ওপর, আবার কখনো বইয়ের তাকের সাথে চেপে ধরে তার শরীরের প্রতিটি ইঞ্চিতে নিজের অস্তিত্ব খোদাই করে নিল।
রূপকথা অনুভব করল জাওয়াদ সাহেবের এই নিবিড় এবং গভীর ভালোবাসা তাকে এক অন্য জগতে নিয়ে গেছে, যেখানে সমাজ সংস্কার বা লজ্জা বলে কিছু নেই। জাওয়াদের আঙুল যখন রূপকথার শরীরের সংবেদনশীল অংশগুলোতে পথ খুঁজছিল, রূপকথা কেবল জাওয়াদের নাম জপ করতে লাগলো। জাওয়াদ ফিসফিস করে বলল, তুমি কেবল আমার রূপকথা, কেবল আমার। সন্ধ্যা হওয়ার ঠিক আগে তারা যখন লাইব্রেরি থেকে বেরোলো, রূপকথার চুলগুলো ছিল আলুথালু আর চোখে এক ঘোরের রেশ। সে তাড়াতাড়ি নিজের ঘর অভিমুখে পা বাড়ালো। উৎস পেছন থেকে ওকে ডেকে বলল, বেবি গার্ল, তোমার কপালে আমার দেওয়া টিপটা কিন্তু এখনো উজ্জ্বল হয়ে আছে। রূপকথা আয়নায় তাকিয়ে দেখলো টিপ নয়, বরং জাওয়াদের দাঁতের হালকা একটা লালচে দাগ তার কপালে এক অদ্ভুত অলংকার হয়ে বসে আছে। সে লজ্জায় আরক্ত হয়ে রুমে ঢুকে পড়ল। রাতে ডিনার টেবিলে জাওয়াদ খুব স্বাভাবিকভাবে বসে সবার সাথে কথা বলছে, কিন্তু রূপকথা কিছুতেই তার দিকে তাকাতে পারছে না। জাওয়াদ টেবিলের নিচ থেকে তার পা দিয়ে রূপকথার পায়ের পাতায় সুড়সুড়ি দিচ্ছে। রূপকথা এক লোকমা ভাত মুখে দিতে গিয়ে বিষম খেলো। নানি বললেন, কিরে রূপকথা, আজ তোর শরীরটা বড্ড বেশি লাল দেখাচ্ছে, জ্বর হলো নাকি? জাওয়াদ একগাল হেসে বলল, নানি, ওর জ্বর নয়, হয়তো পাহাড়ি হাওয়ার ঘোরটা এখনো কাটেনি। রূপকথা জাওয়াদের দিকে একটা খুনে দৃষ্টি ছুড়ে দিল, কিন্তু মনে মনে সে জানল জাওয়াদের এই নেশা এখন তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। রাত বাড়ার সাথে সাথে জাওয়াদ আবার রুমে এলো। রূপকথা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে গলার দাগগুলো লুকানোর চেষ্টা করছিল। জাওয়াদ পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বলল, লুকিয়ে লাভ নেই বেবি গার্ল, সারা শরীরে আমি আমার স্বাক্ষর রেখে দিয়েছি। সেই রূপকথাকে পাঁজাগোলা করে বিছানায় শুইয়ে দিয়ে লাইটটা অফ করে দিল। জানালার ওপাশে চাঁদ তখন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, আর ঘরের ভেতর জাওয়াদ আর রূপকথা মেতে উঠল এক নতুন রহস্যময় অভিসারে। তাদের এই প্রণয়সুধা এখন আর কোনো সীমানা মানছে না, তা প্রতিটি নিঃশ্বাসে এক মহাকাব্য লিখে চলেছে।